আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? ক্লাস টাইম হয়ে গেছে, সবাই ক্লাসে চলে আসো। ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই জয়েন করো ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলামিন, রাফি, জয়, সিদ্রাতুল, হৃদয়। রোল নাম্বার লিখো। ইশরাক, তাসিন, কাব্য, আফিফা। আফিফার রোল নাম্বার লিখো। রোল কত? 14 আফিফা, না 4? 504 আফিফা। অনুপম, হাসিন, আলহামদুলিল্লাহ আলামিন, আমি ভালো আছি। রাফি, আলহামদুলিল্লাহ। নাইম, নাইমকে ক্লাসে মনে হয় বহুদিন পর দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম মনে আছে সবার? সপ্তম অধ্যায়, ফিনান্স ব্যাংকিং, ফার্স্ট পার্টের মূলধন ব্যয়। ইশরাক, আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। দিয়েছি অলরেডি। আচ্ছা, আজকে আমরা জ্ঞানমূলক তাগি শেষ হয়েছে, অনুধাবন 7টা শেষ হয়েছিল, তারপর থেকে কন্টিনিউ করছি। আর তোমার সূত্র নিয়ে আলোচনা করব, সেহেতু সবাই চেষ্টা করো তাড়াতাড়ি ক্লাসে এসে জয়েন করতে। কারণ যদি আমরা ফর্মুলা বুঝতে না পারি কখন কোন ফর্মুলা ইউজ করতে হবে, ম্যাথ করতে গেলে খুব ঝামেলায় পড়বে। ঠিক আছে? যারা ক্লাসে উপস্থিত নেই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করার চেষ্টা করো। আচ্ছা, গতদিন আমরা অনুধাবন 7টা অনুধাবন পড়েছিলাম। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নেই, আর সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবে। ঠিক আছে? 8 নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে। ঋণ মূলধনের ব্যয় সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ের তুলনায় কম হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি ঋণ মূলধনের যেই তহবিলটা আছে বা অর্থ সংস্থান করার জন্য একটা ব্যয় দিতে হয়। ব্যয়টা কি ধরনের? ঋণের বিপরীতে যখন তুমি ঋণ নিবে অবশ্যই সেটার বিপরীতে তোমাকে একটা সুদ দিতে হবে। ঠিক আছে? সেটা হলো তোমার ঋণ মূলধনের ব্যয়।
আর সাধারণ সুদধনের সাধারণ শেয়ার মূলধনের ব্যয় কোনটা? সাধারণ শেয়ার হোল্ডাররা তোমার যৌথ মূলধনী প্রতিষ্ঠান থেকে যে শেয়ারটা ক্রয় করছে তার বিনিময়ে তাদেরকে তোমার একটা লভ্যাংশ প্রদান করতে হয়, সেটা হলো তোমার সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। ঠিক আছে, এই দুটো ব্যয় তোমার একই ধরনের, তবে ঋণ মূলধনের ব্যয়টা সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ের তুলনায় কম। কারণ হলো যে সুদের হারটা আছে সে সুদের হারটা অল্প। ঠিক আছে, 507। কি বলছিলাম তাহলে? ঋণ মূলধনের ব্যয় সাধারণ শেয়ার মূলধনের যে ব্যয়টা আছে সেটার পরিমাণ বা তুলনায় কম। কারণ হলো লভ্যাংশের পরিমাণটা তোমার বেশি দিতে হয়, আর ঋণ মূলধনের যে ব্যয়টা আছে সেই ব্যয়টা তোমার কম। ঠিক আছে, হারটা কম থাকে। আবার আরেকটা ব্যাপারও ঘটে, তুমি যে ঋণ মূলধনের ব্যয়টা করছো সেই ব্যয়ের উপরে কখনো কখনো রেয়াতও পাওয়া যায়। ঠিক আছে, করের রেয়াত পাওয়া যায়, যার কারণে বলা হয়ে থাকে যে তোমার ঋণ মূলধন থেকে যে তহবিলটা আয় করা হয় সেটার ব্যয়টা সর্বনিম্ন। ওকে, আচ্ছা 9 নাম্বার প্রশ্নে আসি। দেখো, সবার সামনে নিশ্চয়ই প্রশ্নগুলো আছে, আমি প্রশ্নগুলোর ছবি তুলে দিয়েছিলাম, সবার খাতায় প্রশ্নগুলো তুলে ফেলবে। আচ্ছা 9 নম্বর প্রশ্ন দেখো, ঋণপত্র ইস্যু করলে কোম্পানি অগ্রাধিকার শেয়ারের তুলনায় কি সুবিধা পায়? আচ্ছা, একই ধরনের প্রশ্ন, বারবার বলেছি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একই ধরনের হয়, অ্যান্সারও একই রকম, শুধু কথার একটু হেরফের হয়। ঠিক আছে, দেখো ঋণপত্র ইস্যু করলে আমার তাহলে কি ধরনের খরচ করতে হয়? ওই একই কথা, সুদ দিতে হয়, সুদের জন্য আমার একটা খরচ হয় বা ব্যয় হয়। ঋণপত্র ইস্যু করলে আমার সুদের জন্য ব্যয় হচ্ছে। আরেকটা হলো অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের তুলনায় কি সুবিধা পায়? অগ্রাধিকার শেয়ার যখন আমি অগ্রাধিকার শেয়ার থেকে কি করছি, মূলধন গঠন করছি, তখন অগ্রাধিকার শেয়ারের সময় আমাদের কিসের খরচ হয় মনে আছে সবার? উত্তোলন ব্যয় খরচ হয়ে থাকে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে। আবার অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করতে হয়। ঠিক আছে, নওশিন সুলতান আজকে প্রথম ক্লাসে। ক্লাস করনি কেন এতদিন? আচ্ছা কি বলছিলাম তাহলে, এই যে তোমার ঋণপত্র ইস্যু করলে, ঋণপত্র ইস্যু করার পর তোমাকে একটা সুদ প্রদান করতে হয়। ঠিক আছে, সেই সুদের উপর তুমি একটা রেয়াত পেতে পারো। যদি একসঙ্গে তোমার টাকাটা তুমি সুদটা পরিশোধ করে দাও তাহলে কি হয়, একটা বাট্টা পাওয়া যায় বা রেয়াত বা ছাড় পাওয়া যায়। কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এ ধরনের কোনো রেয়াত পাওয়া যায় না। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে তোমার যে নির্দিষ্ট হার আছে সেই হারে তোমাকে লভ্যাংশ প্রদান করতে হবে। ঠিক আছে, এই কারণে বলা হয়ে থাকে যে ঋণপত্র ইস্যু করলে কোম্পানি অগ্রাধিকার শেয়ারের তুলনায় সুবিধা পেয়ে থাকে। ঠিক আছে, এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কেন? ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কারণ হলো ঋণ তহবিল থেকে আমি যে আয়টা করছি, ঠিক আছে, সেখানে থেকে আমার একটা কর প্রদান করতে হবে। কিন্তু এই যে আমার হিসাবটা আছে সাধারণত এটা কর পরবর্তী হয়। ঠিক আছে, কর বাদযোগ্য, ঋণ তহবিলের হিসাবটা কর বাদযোগ্য হয়, যার কারণে এই তহবিল থেকে যে আয়টা হচ্ছে সেটা হলো তোমার অল্প ব্যয় হয় সেক্ষেত্রে। কারণ এখান থেকে যে তোমার পার্সোনাল ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আগেই প্রদান করা হয়ে থাকে। এই কারণে বলা হয়ে থাকে যে ঋণ তহবিল থেকে সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস। ওকে, আবারও বলছি, ভালো মতো খেয়াল করো। যদি ধরো তোমার একটা নির্দিষ্ট হারে কর দিতে হয়, ঠিক আছে, ধরো 50% তোমাকে কর দিতে হবে, 50%, তার মধ্যে 14% তোমার ঋণ তহবিল, যেখান থেকে
তুমি নিয়েছো, ঋণ নিয়েছো, সেখানে 14% তোমাকে দিতে হবে। সেই 14% 50 থেকে বাদ দেওয়ার পরে তোমার আয়টা ধরা হবে, ঠিক আছে, হিসাবটা করা হয়। এই কারণে বলা হয় কর বাদযোগ্য, ঠিক আছে। কর বাদযোগ্য বললে ঋণ তহবিলের সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত হয়ে থাকে। নূর 530। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম তাসিন। মাহেক অনেক ধন্যবাদ জলদি এসেছেন বলে, তাও 10 মিনিট লেট। ঠিক আছে, তাহলে ঋণ তহবিল থেকে আমাদের যে কি বলেছে, ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত, কারণ এটা কর বাদযোগ্য, ঠিক আছে। কর সুবিধার যে কারণ সুবিধাটা আছে, সেই সুবিধার কারণে ঋণ তহবিলকে সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস বলা হয়, ঠিক আছে। কারণ ঋণ মূলধনের উপর যে সুদটা প্রদান করা হয় তা কর বাদযোগ্য খরচ, এতটুকু লিখলে হবে। অর্থাৎ যে পরিমাণ সুদ তোমাকে দিতে হবে ঋণ থেকে, সেই সুদটা পরিশোধ করা হয়, তারপর তোমার করটা প্রদান করা হয়। এই কারণে বলা হচ্ছে যে তোমার এই ঋণ তহবিল থেকে যদি তুমি তহবিলটা গঠন করো, সেটা সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত হবে। আচ্ছা, এরপরের যেই কোশ্চেন দুটো আছে ভালো মতো খেয়াল করো। মূলধন ব্যয়ের যে অনুমিত শর্তাবলী আছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। আর মুদ্রাস্ফীতি মূলধন ব্যয়কে প্রভাবিত করে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। কিন্তু আগের যে প্রশ্নগুলো বলেছি, সেই প্রশ্নগুলো তোমার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। বারবার বলেছি, প্রশ্ন করার ধরন আলাদা আলাদা হবে, অ্যান্সারগুলো একই রকম হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলী কি? মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলী হলো 4-5টা শর্তাবলী লিখলেই হবে। অনুমিত শর্তাবলী হলো তোমার ব্যবসায় ঝুঁকি অপরিবর্তন থাকবে, ঠিক আছে। তারপরে তোমার বাজার ঝুঁকি যেটা আছে, আর্থিক ঝুঁকি অপরিবর্তনীয় থাকবে। স্থির লভ্যাংশ নীতি থাকবে, মানে যে লভ্যাংশ নীতিটা ফলো করা হবে সেটা অবশ্যই স্থির থাকবে, ঠিক আছে। তারপরে মুদ্রাস্ফীতির হার স্থির থাকবে। এরপরে তোমার ধরো মূলধন যে কাঠামোটা আছে সেটাও তোমার স্থির থাকবে। আর যত ব্যয়গুলো আছে সেটা কর পরবর্তী ব্যয় হবে, ওকে। এই সবগুলো হলো তোমার মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলী। আবারও বলছি, ভালো মতো খেয়াল করবে। ব্যবসায়িক ঝুঁকি অপরিবর্তনীয় বা স্থির থাকবে, আর্থিক ঝুঁকি অপরিবর্তনীয় থাকবে, লভ্যাংশ নীতি স্থির থাকবে, মুদ্রাস্ফীতির হার স্থির থাকবে, তারপরে তোমার কর পরবর্তী ব্যয়, এই 4-5টা দিলেই হয়ে যাবে, ওকে। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো অনুধাবনের, মুদ্রাস্ফীতি মূলধন ব্যয়কে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি মুদ্রাস্ফীতি আমাদের যে মূলধন ব্যয় আছে সেই ব্যয়কে কি করে, প্রভাবিত করে। আচ্ছা, কিভাবে প্রভাবিত করে? আগে কথা হলো মুদ্রাস্ফীতি মূলধন যে মূলধন ব্যয়, এই ব্যয়গুলো কি কি, যে 4টা উৎসের কথা বলেছি আমরা, ইকুইটি, ঠিক আছে, বা মালিকি মূলধন বা সাধারণ শেয়ার থেকে যে তহবিল আয় হয়, অগ্রাধিকার তহবিল, তারপরে তোমার সংরক্ষিত মুনাফা, আরেকটা হলো ঋণপত্র বা বন্ড, ঠিক আছে। এই যে তহবিল আমরা গঠন করছি, সেই তহবিলগুলো সংরক্ষণ করার সময় আমাদের একটা কি করতে হয়, ব্যয় বহন করতে হয়, সেটাকে আমরা বলছি মূলধন ব্যয়, ঠিক আছে। আর অপর দিকে এই মুদ্রাস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি বলতে বোঝায় হলো অর্থের যোগানের তুলনায় যখন তোমার দ্রব্য সামগ্রীর যোগানটা হ্রাস পেয়ে যায়, ঠিক আছে। তোমার মার্কেটে অ্যাভেলেবেল কি আছে, মুদ্রা আছে, টাকা আছে,
অর্থ আছে কিন্তু দ্রব্য সামগ্রী নেই, সেক্ষেত্রে কি হয়, দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যায় আর মুদ্রার দামটা হ্রাস পায়। ঠিক আছে, অ্যাভেলেবেল টাকা, টাকা যেই মানটা আছে সেই মানটা কমে যায়, সেই সময়টাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতি কোম্পানির মূলধন ব্যয়কে পরোক্ষভাবে প্রভাবিত করে। কারণ হলো মুদ্রাস্ফীতির সময় টাকার যে ক্রয় ক্ষমতা আছে বা টাকার যে মানটা আছে সেটা কমে যায়। আর কমে গেলে কী হবে, বাজারে মুদ্রার সরবরাহটা বৃদ্ধি পাবে কিন্তু সুদের হারও বৃদ্ধি পায়। ঠিক আছে, মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কী হয়, সুদের হারও বৃদ্ধি পায়। আর সুদের হার বৃদ্ধি পেলে কী হবে, অবভিয়াসলি তোমার যে মূলধন ব্যয়টা আছে সেই ব্যয়টাও বৃদ্ধি পাবে। ওকে, এই কারণে বলা হয়ে থাকে মুদ্রাস্ফীতি মূলধন ব্যয়কে প্রভাবিত করে। এই পর্যন্ত ছিল আমাদের কি অনুধাবন আর জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এখন শুরু করছি সূত্রগুলো আমি আগে তোমাদের বুঝিয়ে দিব ধরে ধরে, আর বোঝানোর পরে ক্লাস শেষে ছবি তুলে কমেন্টে পোস্ট করে দিব। সবাই দয়া করে সূত্রগুলো আমি যেভাবে সাজিয়ে লিখেছি সুন্দর করে সেভাবে যার যার বাসার খাতায় তুলে নেবে। ঠিক আছে, রায়াত রোল কত রোল লিখো আগে। আবারও বলছি, সূত্রগুলো আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে লিখে মানে ছবি তুলে পোস্ট করে দিব কমেন্টে, সেখান থেকে অবশ্যই বাসায় নিজের কাছে লিখে ফেলবে। ঠিক আছে, লিখে আগে সূত্রগুলো ভালো মতো শিখে ফেলবে। দেখো শুরু করছি, মনোযোগী হও সবাই। সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। ঠিক আছে, যেই সকল সূত্রগুলো আমাদের বেশি প্রয়োজন হবে, সাধারণত আমাদের বোর্ডে যেই সব অঙ্কগুলো আসে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো মতো খেয়াল করো। দেখতে পাচ্ছ সবাই খাতাটা? আচ্ছা, খেয়াল করো প্রথমে কি বলেছি। আমাদের এই চ্যাপ্টারে যে মূলধন ব্যয়টা আছে, মূলধন যে তহবিলটা আমরা গঠন করি কয়টা উৎস থেকে, 4টা উৎস থেকে। উৎসগুলো কি কি, ঋণপত্র বা বন্ড, তারপরে আছে তোমার অগ্রাধিকার শেয়ার, তারপরে আছে সাধারণ শেয়ার বা যেটাকে আমরা মালিকি মূলধন বলি বা ইকুইটি বলি, কমন শেয়ার যেটা, তারপর আছে রিটেন আর্নিংস বা সংরক্ষিত মূলধন বা মুনাফা। ঠিক আছে, এই 4টা অংশকে সূত্রর 4টা ভাগ হয়ে যাবে। আমাদের পরীক্ষায় সাধারণত এই যে মূলধন ব্যয়গুলো আছে সেইগুলোর হার বের করতে হবে। ঠিক আছে, এইটার আমার সূত্রগুলো কি কি হবে 4টা ভাগে আমি ভাগ করেছি, ভালো মতো খেয়াল করো। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আসে, সেটা হলো WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ এই যে সামগ্রিক মূলধন ব্যয়টা আছে সেই ব্যয়ের হারটা কত। ঠিক আছে, ভালো মতো খেয়াল করবে। দেখো প্রথমে 1 নাম্বার কি আছে, ঋণপত্র বা বন্ডের ব্যয় নির্ণয়। যদি আমার পরীক্ষায় ঋণপত্র বা বন্ডের ব্যয় নির্ণয় করতে বলে তখন আমার এই সূত্রগুলো থেকেই আমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম ভাগটা হলো এই যে ঋণপত্র বা বন্ডের ব্যয়টা আমরা খরচটা বের করব, সেটা কর পূর্ববর্তী না কর পরবর্তী খেয়াল করতে হবে। আমার প্রশ্নে লেখা থাকবে যে এটা কর পূর্ববর্তী না কর পরবর্তী। ওকে, এখন দেখো যদি কর পূর্ববর্তী হয় তাহলে কেডি মানে কি, আমাদের কস্ট অফ ডিভিডেন্ড, অর্থাৎ এই ঋণপত্র যে ব্যয় সেটা। ঠিক আছে, কস্ট অফ ডিভিডেন্ড ইকুয়ালস টু আই, ক্যাপিটাল লেটার আই, ভালো মতো খেয়াল করবে। শান্তা মনে হয় ক্লাসে নেই, একটু পরে এসে আমাকে জিজ্ঞেস করবে মিস এটা কি 1 না আই। ঠিক আছে, সঠিক সময়ে শান্তা থাকবে না।
আচ্ছা দেখো, কেডি ইকুয়ালস টু আই বাই কী হবে, আই ডিভাইডেড বাই এনএসভি মানে নেট সেলস ভ্যালু। আই কি হবে, আগের যে চ্যাপ্টারটা আছে আমরা দীর্ঘমেয়াদী যে মূলধনটা আছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, সেখানে আমরা পড়েছি, তোমরা জানো সবাই, আই হলো আমাদের বার্ষিক সুদের পরিমাণ, ঠিক আছে, অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট, ঠিক আছে, অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট। পরিমাণটা কিভাবে আমরা বের করি মনে আছে সবার, ফেস ভ্যালু ইন্টু ইন্টারেস্টেড, এফবি ইন্টু আই, মনে আছে না সবাই? এখানে দেখো আমি লিখে দিয়েছি আই ইকুয়ালস টু বার্ষিক সুদের পরিমাণ। কিভাবে নির্ণয় করব, এফবি ইন্টু আই, ঠিক আছে, যে ফেস ভ্যালুটা থাকবে ফেস ভ্যালু ইন্টু আই, যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেটার পরিমাণ, বাই নেট সেলস ভ্যালু, নিট বিক্রয় মূল্য। আচ্ছা, নিট বিক্রয় মূল্য কীভাবে বের করবো একটু পরে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। আগের যেই চ্যাপ্টারের অঙ্ক ছিল সেখানে সাধারণত তোমার ফেস ভ্যালুটাই নেট সেলস ভ্যালু হতো, ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারে মূলধন ব্যয় সাধারণত কিছু ক্যালকুলেশন আসবে, যেমন ধরো তোমার বিক্রয়কালে বাট্টা বা বিক্রয়কালে প্রিমিয়াম বা উত্তরণ ব্যয়, এইগুলো দিয়ে ক্যালকুলেশন করে তোমার সেলস ভ্যালু থেকে নেট সেলস ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা ছিল কি তোমার কর পূর্ববর্তী খরচ, অর্থাৎ কর প্রদান করার আগেই আমার যে ঋণপত্রের জন্য যে খরচটা করতে হয় সেটা, ঠিক আছে। এবার আসি, যদি তোমার প্রশ্নে বা সৃজনশীলের মধ্যে লেখা থাকে কর পরবর্তী ঋণ মূলধন খরচ বের করো, তখন তোমাকে কি করতে হবে, কেডি ইকুয়ালস টু আই বাই এনএসবি ইনটু করতে হবে 1 মাইনাস টি। টিটা হলো এখানে কর্পোরেট ট্যাক্স রেট। তোমার এই কর্পোরেট ট্যাক্স রেটটা প্রশ্নে দেয়াই থাকবে, ঠিক আছে। 1 মাইনাস, এটা কিন্তু 1, এটা আই না, ঠিক আছে, 1 মাইনাস টি মানে কর্পোরেট ট্যাক্স রেট, আই বাই এনএসভি ইন্টু 1 মাইনাস টি কর্পোরেট ট্যাক্স রেট, কর হার, ঠিক আছে। এখন এখানে দুটা সূত্র, কারণ কি দেখো, যদি তোমার সুদের হারটা সরাসরি দেয়া থাকে ইল্ড, ঠিক আছে, তখন ইল্ডের সূত্র আসবে। দেখো এখানে আমি থার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি সুদের হার দেয়া থাকলে, যদি সৃজনশীলের প্রশ্নে তোমার সুদের পরিমাণ বা সুদের হারটা সরাসরি দেয়া থাকে তাহলে এই সূত্রটা হবে কেডি ইকুয়ালস টু ইল্ড ইন্টু 1 মাইনাস টি। টিটা কি বলেছি, কর্পোরেট হার, ঠিক আছে। ওই যে একটু আগে যখন অনুধাবন পড়াচ্ছিলাম বলছিলাম না যে তোমার কিভাবে, ধরো এখানে ইল্ডের পরিমাণ সুদের হার দেয়া আছে তোমার 10%, আর তোমার এখানে ট্যাক্স রেট আছে 50% বা 40%, এটা তখন এই অঙ্কটা সরাসরিতে তোমার কি হবে, এই সূত্রটা হবে, একদম ছোট্ট একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটা সূত্র এই সবগুলোই তোমার মেয়াদহীন, যে তোমার অপরিশোধযোগ্য ঋণপত্র বা বন্ডের যদি ব্যয় নির্ণয় করতে হয় সেক্ষেত্রে এই সূত্রটা হবে। ভালো মতো খেয়াল করো ছেলেমেয়ের, আবারও বলছি, যখন তোমার অপরিশোধযোগ্য বা অফেরতযোগ্য বা মেয়াদহীন ঋণপত্র, বন্ড বা তোমার কি বলে ঋণের খরচ বা ব্যয় নির্ণয় করতে বলবে, তখন তোমার এই তিনটা সূত্র হবে, ঠিক আছে। এবং খেয়াল রাখতে হবে সেটা কর পূর্ববর্তী না কর পরবর্তী। যদি কর পরবর্তী হয়, পূর্ববর্তী হলে সরাসরি এই সূত্র, যদি কর পরবর্তী হয় তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে আমার সুদের হার দেয়া আছে কি না। যদি সরাসরি সুদের হার দেয়া থাকে তাহলে ইল্ডের সূত্র হবে, যদি সুদের হার সরাসরি দেয়া না থাকে তাহলে এই সূত্রটা হবে। ওকে, ডান। এই তিনটা একদম ক্লিয়ার হয়েছে। দেখো এই তিনটা সূত্রে ছেলেমেয়েরা কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এগুলো তাহলে আমরা কি বলেছি, মেয়াদযুক্ত, মেয়াদহীন, ঠিক আছে, অপরিশোধযোগ্য। এবার আসবেও মেয়াদযুক্ত, যদি ঋণপত্র বা বন্ডের খরচটা নির্ণয় করতে বলে এবং সেখানে যদি একটা সময়কালের উল্লেখ থাকে, মেয়াদযুক্ত হয়, ঠিক আছে, ফেরতযোগ্য বা পরিশোধযোগ্য বা মেয়াদযুক্ত ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে বলে, তখন আমাদের এই সূত্রটা আসবে। দেখো সূত্রটা দেখতে অনেকটা ওয়াইটিএম এর মতো, ঠিক আছে, ওয়াইটিএম ওয়াইটিসির মতো। খেয়াল করবে, কস্ট অফ ডিভিডেন্ড ইকুয়ালস টু ক্যাপিটাল লেটার আই। ক্যাপিটাল লেটার আই কি, সুদের পরিমাণ, ঠিক আছে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস, এটা কিন্তু 1, ঠিক আছে, 1 মাইনাস টি। টি কি আগেই বলেছি, কর্পোরেট ট্যাক্স রেট, ঠিক আছে, কর্পোরেট ট্যাক্স রেট।
প্লাস আরভি মাইনাস এনএসভি বাই এন। ঠিক আছে, আরভি কি রিডামশন ভ্যালু বা ফেরত মূল্য। ঠিক আছে, ফেরতযোগ্য, ফেরত দেওয়ার সময় যে মূল্যটা দিবে সেই মূল্য। এনটা হবে কি সময়কাল। আচ্ছা, এন কি এখানে লিখে নিই, সবাই আমরা জানি এন হলো সময়কাল। ঠিক আছে, লিখে দিচ্ছি সময়কাল বা পরিশোধকাল। তুমি এটা ক্যাপিটাল লেটার এনও দিতে পারো, আবার স্মল লেটার এনও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আর হোল ডিভাইডেড বাই কী হবে, আরভি প্লাস এনএসভি বাই 2। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা আরভি। আরভি কি রিডামশন ভ্যালু বা ফেরত মূল্য। এটা কিভাবে নির্ণয় করতে হবে, আরভি হলো তোমার যে ফেস ভ্যালুটা থাকবে লিখিত মূল্য, সেই লিখিত মূল্য প্লাস ফেরতকালে যদি প্রিমিয়াম দিয়ে থাকে সেই প্রিমিয়ামটা যোগ হবে। ঠিক আছে, এখন কথা হলো যদি প্রশ্নে প্রিমিয়ামের উল্লেখ না থাকে তাহলে আমার এই ফেস ভ্যালুটাই আরভি হবে। ঠিক আছে, লিখিত মূল্যটাই ফেরত মূল্য হবে। আর যদি প্রিমিয়াম দেয়া থাকে সেক্ষেত্রে কি হবে, ফেস ভ্যালুর সাথে সেটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেট সেলস ভ্যালু কীভাবে বের করব, আগে আসো সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালুর আগে, নিট বিক্রয় মূল্যের আগে শুধু যে বিক্রয় মূল্য সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমার যে তোমার লিখিত মূল্য আছে সেই লিখিত মূল্যের সাথে প্রশ্নে যদি আমার বাট্টা থাকে, প্রিমিয়াম থাকে, তাহলে কি হবে, বাট্টা বিয়োগ হবে, বিক্রয়কালে যে বাট্টা সেটা বিয়োগ হবে আর প্রিমিয়ামটা যোগ হবে, তারপরে আমার কি হবে, সেলস ভ্যালু বের হবে। ঠিক আছে, আবারও ভালো মতো খেয়াল করো ছেলেমেয়েরা, যদি তোমার প্রশ্নে প্রিমিয়াম না থাকে তাহলে আসবে না, বাট্টা না থাকলে আসবে না, যদি এই দুটোর একটাও না থাকে তাহলে ফেস ভ্যালুটাই সেলস ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি সেলস ভ্যালু কী হবে, ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট রেট প্লাস প্রিমিয়াম। ঠিক আছে, আর নেট সেলস ভ্যালু কী হবে, এই সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন যে কস্টটা আছে সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, ফ্লোটেশন কস্ট যদি উল্লেখ না থাকে তাহলে এই সেলস ভ্যালুটাই নেট সেলস ভ্যালু হবে, আর যদি ফ্লোটেশন কস্ট উল্লেখ থাকে সৃজনশীলে বা প্রশ্নে তাহলে আমার এই সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয় যেটা আছে সেই উত্তরণ ব্যয়টা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এই সূত্রগুলো গেল, এই চারটা সূত্র আমার ঋণপত্র বা বন্ডের খরচ বা ব্যয় নির্ণয়ের জন্য। ওকে, কারো কোথাও সমস্যা থাকলে বলো, আমি আবারও বুঝিয়ে দিব। আচ্ছা, সমস্যা না থাকলে এর পরের প্রশ্নে আসি। দেখো সূত্রে 2 নাম্বার পার্টটা দেখো। 2 নাম্বার হলো আমাদের, এতক্ষণ আমরা পড়েছি বন্ডের ব্যয় নির্ণয়, এখন পড়বো অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়। আচ্ছা, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে দেখো, যদি আমার মেয়াদহীন হয়ে থাকে বা মেয়াদহীন, অপরিশোধযোগ্য অথবা অফেরতযোগ্য এই কথাগুলো যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমার অগ্রাধিকার শেয়ারের সূত্র কি হবে, কেপি মানে কস্ট অফ প্রেফার্ড স্টক। ঠিক আছে, কেপি কস্ট অফ প্রেফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ারের ব্যয় ইকুয়ালস টু ডিপি। ঠিক আছে, ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক মানে হলো লভ্যাংশ। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ডিভাইডেড বাই পিপি মাইনাস এফ। পিপি হলো তোমার শেয়ার মূল্য, অগ্রাধিকার শেয়ারের যে মূল্যটা আছে, প্রাইস অফ প্রেফার্ড স্টক, প্রাইস অফ প্রেফার্ড স্টক মানে অগ্রাধিকার শেয়ারের যে মূল্যটা সেই মূল্য, মাইনাস ফ্লোটেশন কস্ট। উত্তরণ ব্যয় যদি দেয়া থাকে তাহলে এফ আসবে, আর উত্তরণ ব্যয় না দেয়া থাকলে শুধু ডিপি বাই পিপি হবে। ঠিক আছে, মেয়াদহীনের ক্ষেত্রে ভালো মতো খেয়াল করো, মেয়াদহীনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের জন্য কেপি ইকুয়ালস টু ডিপি বাই পিপি। যদি প্রশ্নে উত্তরণ ব্যয় উল্লেখ থাকে তাহলে মাইনাস ফ্লোটেশন কস্ট আসবে, আর যদি উত্তরণ ব্যয় না থাকে শুধু ডিপি বাই পিপি, অর্থাৎ ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক বাই প্রাইস অফ প্রেফার্ড স্টক। ঠিক আছে, ডিপি কি দেখো লিখে দিয়েছি, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। ঠিক আছে, আর পিপি হলো অগ্রাধিকার শেয়ারের মূল্য।
আর এফ কি উত্তরণ ব্যয়ের হার। যদি আমাদের উত্তরণ ব্যয়ের পরিমাণ না থেকে হার দেয়া থাকে, অর্থাৎ পার্সেন্টেজে বলা থাকে, ধরুন উত্তরণ ব্যয় যদি টাকা উল্লেখ থাকতে পারে 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, ঠিক আছে, এটা হলো উত্তরণ ব্যয়ের পরিমাণ। আর যদি এটা না বলে থাকে, যদি বলা থাকে পার্সেন্টেজে যে তোমার লিখিত মূল্যের 2% হবে তোমার ফ্লোটেশন কস্ট, তখন সেটা ছোট হাতের এফ হবে, ঠিক আছে, সেটা হলো উত্তরণ ব্যয়ের হার। ভালো মতো খেয়াল করে ছেলেমেয়েরা, ক্যাপিটাল লেটার হলো অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট, ঠিক আছে, আর স্মল লেটার হলো রেট অফ ফ্লোটেশন কস্ট, ঠিক আছে, এটা হলো পার্সেন্টেজ হবে, আর এটা হলো টাকায় থাকবে। আচ্ছা, এবার আসি অগ্রাধিকার শেয়ার যদি তোমার ফেরতযোগ্য হয়, তারপরে মেয়াদযুক্ত বলা হয়ে থাকে বা পরিশোধযোগ্য বলা থাকে, তাহলে কোন সূত্রটা হবে? তাহলে দেখো ওই যে আমাদের ওয়াইটিএম বা আরেকটা কি ওয়াইটিসি করেছিলাম, ওই একই রকম সূত্র হবে। কেপি ইকুয়ালস টু ডিপি। ডিপি কি বলেছি? ডিভিডেন্ড অফ প্রেফারি স্টক, অর্থাৎ প্রেফারি স্টক থেকে যেই লভ্যাংশের টাকাটা দেয়া হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে, ঠিক আছে, প্লাস আরভি মানে রিডামশন ভ্যালু। রিডামশন ভ্যালু কী হবে? যদি কোনো প্রিমিয়াম উল্লেখ করা না থাকে, বারটা উল্লেখ না থাকলে, তাহলে সরাসরি ফেস ভ্যালুটাই তোমার রিডামশন ভ্যালু হবে, আর যদি উল্লেখ থাকে তাহলে প্রিমিয়াম যোগ বারটা বিয়োগ, ঠিক আছে, মাইনাস নেট সেলস ভ্যালু, একটু আগেই বুঝিয়েছি কীভাবে আমরা নেট সেলস ভ্যালু বের করব, ডিভাইডেড বাই এন বা মেয়াদকাল বা সময়কাল, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি বাই 2, ঠিক আছে। এই পর্যন্ত গেল অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়। কারো সমস্যা আছে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র বুঝতে? দেখো আচ্ছা, এরপরে আসি, দেখো সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়, যেটাকে আমরা কমন স্টক বা মালিকি মূলধন বা ইকুইটি শেয়ার বলে থাকি, ঠিক আছে। সাধারণ শেয়ারের থেকে যখন আমরা তহবিল গঠন করি, সেখানে আমরা কিভাবে ব্যয়টা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে দেখো কয়েকটা টার্ম আছে। প্রথমটা দেখো স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। যদি আমার লভ্যাংশের যে হারটা আছে, লাভের যে হারটা, সেটা যদি স্থির থাকে, আমার যে শেয়ার হোল্ডাররা আছে তাদেরকে যদি আমি আমার যৌথ মূলধনী আমি মালিক হয়ে থাকি, তাদেরকে আমি স্থির একটা যে প্রবৃদ্ধির হার, গ্রোথ রেটটা মানে একই থাকে, ঠিক আছে, সেই একই যদি আমি দিয়ে থাকি লভ্যাংশ, সেই ক্ষেত্রে স্থির লভ্যাংশের ক্ষেত্রে প্রবৃদ্ধি মডেলটা আমাকে, স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল কি করতে হবে? আমাকে গ্রহণ করতে হবে। এবং সেক্ষেত্রে সূত্র কি হবে? কস্ট অফ ইকুইটি শেয়ার বা কমন স্টক এর জন্য কেই, ঠিক আছে, কেই ইকুয়ালস টু D1 বাই P0 প্লাস জি, ঠিক আছে। D1 মানে কি? প্রত্যাশিত লভ্যাংশ, ঠিক আছে, যে লভ্যাংশটা আমার শেয়ার হোল্ডাররা প্রত্যাশা করছে, আমার সাধারণ শেয়ার হোল্ডাররা তার যে প্রত্যাশাটা করছে সেটা হলো ডিভিডেন্ড, প্রত্যাশিত লভ্যাংশ, ঠিক আছে। P0 কি? সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য। P0 হলো সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য, ঠিক আছে। জি কি হবে? জি হলো আমাদের লভ্যাংশ প্রবৃদ্ধির হার, যেটা স্থির লভ্যাংশের ক্ষেত্রে একই থাকবে, ঠিক আছে, বছরের পর বছর স্থির থাকছে, সেটা হলো স্থির প্রবৃদ্ধি মডেল। এবং জি হলো আমাদের লভ্যাংশ প্রবৃদ্ধির হার বা গ্রোথ রেট। আচ্ছা, এখানে দেখো D1টা আমি কিভাবে বের করব? D1-এর ছোট একটা সূত্র আছে। D1 হলো D0 ইন্টু 1 প্লাস জি। D0টা কি? D0 হলো লভ্যাংশ, ঠিক আছে, এটা হলো প্রত্যাশিত, D1 প্রত্যাশিত লভ্যাংশ, আর D0 হলো লভ্যাংশ, যে লভ্যাংশটা বর্তমানে প্রদান করা হচ্ছে। আচ্ছা, এটা হলো স্থির লভ্যাংশের ক্ষেত্রে। এবার ধরো তুমি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করবে এবং সেটা নতুন শেয়ার, ঠিক আছে, নতুন সাধারণ শেয়ার বা নতুন সাধারণ শেয়ার ইস্যু করা হলো, সেক্ষেত্রে কোন সূত্র হবে? কেই এন। এন মানে হলো নিউ শেয়ার, এই কারণে এন দেওয়া হয়। কেই কি? কস্ট অফ ইকুইটি ফর নিউ শেয়ার। ভালো মতো খেয়াল করবে, কস্ট অফ ইকুইটি ফর নিউ শেয়ার, এই টার্মগুলো সবার মনে রাখা উচিত, ঠিক আছে।
কস্ট অফ ইকুইটি ফর নিউ শেয়ার। আচ্ছা, আমরা বারবার থিওরি পড়ার সময় কি বলেছি, যখন আমাদের নতুন শেয়ার ইস্যু করা হয় তখন একটা খরচ বৃদ্ধি পায়। সেই খরচটা কিভাবে বৃদ্ধি পায়? ফ্লোটেশন কস্টের মাধ্যমে, তাই না? আগের সূত্রটা দেখো, D1/P0 প্লাস গ্রোথ রেট। এখানেও দেখো D1/P0 প্লাস গ্রোথ রেট, কিন্তু এখানে বলেছে যে সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য আছে, সেখান থেকে ফ্লোটেশন কস্টটা বিয়োগ হবে। ফ্লোটেশন কস্ট কোনগুলো বারবার বলেছি, ফ্লোটেশন কস্ট হলো বিক্রয়জনিত কিছু খরচ বা বিক্রয় বাবদ খরচ, তারপরে তোমার দালালি খরচ, আইনি খরচ, এরপর আর কি বলেছিলাম, উত্তরণ ব্যয়ের তোমার নিরীক্ষণ খরচ, ঠিক আছে? এই খরচগুলো, অবলেখ খরচ, এই সবগুলো খরচ হলো একত্রে বলা হচ্ছে ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়। এই যে সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য আছে সেখান থেকে তোমার উত্তরণ ব্যয়টা বিয়োগ হবে, প্লাস তোমার গ্রোথ রেট যোগ করতে হবে, ঠিক আছে? সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, সেটা যদি তোমার প্রশ্নে উল্লেখ করে দেয় যে সিএপিএম মডেল অনুযায়ী তোমার ইকুইটি শেয়ারের কি নির্ণয় করতে হবে? ব্যয় নির্ণয় করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কি হবে দেখো, যদি আমার বলা হয়ে থাকে, আমরা এই সিএপিএম বারবার পড়েছি, ঝুঁকি ও নিশ্চয়তায় পড়েছি, তাই না? সিএপিএম অনুযায়ী কি হবে? কেই অর্থাৎ কস্ট অফ ইকুইটি শেয়ার ইকুয়ালস টু আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ টু দি ইন্টু বেটা জে বা বিটা আইও দিতে পারো তুমি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরএফ কি আমাদের? রিস্ক ফ্রি রিটার্ন, ঠিক আছে? ঝুঁকিমুক্ত আয়ের হার, যেখানে আমি আয় করতে পারি ঝুঁকিহীনভাবে। রিস্ক ফ্রি রিটার্ন বা ঝুঁকিমুক্ত আয়ের হার প্লাস আরএম কি? মার্কেট রিটার্ন, ঠিক আছে? বাজার আয়ের হার, রেট অফ মার্কেট রিটার্ন, বাজার আয়ের হার মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন ইন্টু বেটা জে, অর্থাৎ বাজার ঝুঁকির পরিমাণ। বাজার ঝুঁকির পরিমাণ বেটা দিয়ে আমরা ঝুঁকিকে বোঝাই বা বাজার ঝুঁকিকে বুঝিয়ে থাকি, ঠিক আছে? এখানে দেখো আমি লিখে দিয়েছি, আরএফ মানে হলো ঝুঁকিমুক্ত আয়ের হার, আরএম বাজার আয়ের হার, বেটা জে বাজার ঝুঁকির পরিমাণ। তাহলে কস্ট অফ ইকুইটি যখন আমাদের এই সূত্রটা কখন আসবে? যখন বলে থাকবে যে সিএপিএম মডেল অনুযায়ী তোমার ইকুইটি শেয়ারের খরচ বা ব্যয় নির্ণয় করো, সেক্ষেত্রে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? দেখো ছেলেমেয়েরা, দেখো সূত্র এতটুকু বুঝতে কোথাও প্রবলেম না হলে আমরা পরবর্তী অংশে চলে যাব। দেখো, সংরক্ষিত মুনাফার ব্যয়। সংরক্ষিত মুনাফার ব্যয়ের ক্ষেত্রে একই রকম তোমার যেরকম বের করেছি একইভাবে নির্ণয় করা হয়, শুধুমাত্র তোমার সংরক্ষিত মুনাফার ব্যয়ের একটা নতুন সূত্র দেখো, কে আর মানে হলো কস্ট অফ রিটেন আর্নিংস, ঠিক আছে? সংরক্ষিত মুনাফার ব্যয় ইকুয়ালস টু মানে তোমার ইকুইটি শেয়ারের যে খরচ ইন্টু 1 মাইনাস টিপি। শুধু কি বলেছিলাম? কর্পোরেট ট্যাক্স রেট, ঠিক আছে? আর টিপি কখন? পার্সোনাল ট্যাক্স রেট, ঠিক আছে? দেখো, ব্যক্তিগত কর হার, টিপি মানে হলো পার্সোনাল ট্যাক্স রেট, ঠিক আছে? টিপি হলো পার্সোনাল ট্যাক্স রেট। তাহলে কে ইন্টু 1 মাইনাস টিপি। এই গেল 4টা অংশ। আর লাস্টের মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে, ঠিক আছে? গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বা সামগ্রিক মূলধন ব্যয়, অর্থাৎ এতক্ষণ আমরা পড়েছি ইন্ডিভিজুয়াল তোমার ঋণপত্র থেকে তহবিল সংরক্ষণ করলে কত ব্যয় করতে হবে, রিটেন আর্নিংস থেকে কত ব্যয় করতে হবে, প্রেফার্ড স্টক থেকে কত ব্যয় করতে হবে, বা তোমার কমন স্টকে কত ব্যয় করতে হবে, ঠিক আছে? সেগুলো আলাদা আলাদা ছিল। আর যদি তোমাকে একত্রে সমগ্র মূলধন ব্যয়টা নির্ণয় করতে বলে তাহলে কোন সূত্রটা হবে সেটা দেখো, WACC, ঠিক আছে?
অ্যাব্রিভিয়েশন আসতে পারে পরীক্ষায়, খুব এমসিকিউতে আসে, জ্ঞানমূলকে আসে, ঠিক আছে। WACCর ফুল ফর্ম ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। সূত্রটা কি হবে? WEKE প্লাস WDKD প্লাস WPKP প্লাস WRKR। এর আগেও আমি সূত্রটা তোমাদের বুঝিয়েছিলাম, আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো WE হলো তোমার সাধারণ শেয়ার মূলধনের অনুপাত। তোমার যে মূলধন দিয়ে তুমি মূলধন কাঠামোটা গঠন করেছো, সেখানে কত পরিমাণ বা কী অনুপাতে তোমার ইকুইটি শেয়ার আছে, ঠিক আছে, সেটা হলো WE, সাধারণ শেয়ারের মূলধনের ভার বা অনুপাত, ঠিক আছে। KE হলো তোমার সাধারণ শেয়ারের ব্যয়, এতক্ষণ যেটা আমরা শিখলাম, প্লাস WD মানে কি? ডিভিডেন্ড, মানে ঋণকৃত যে মূলধন আছে সেটার অনুপাত কতটুকু তোমার মূলধন কাঠামোতে, ইনটু হবে কি KD, মানে ঋণ মূলধন থেকে তোমার যে ব্যয়টা খরচ হচ্ছে ঋণ মূলধন সংগ্রহ করার জন্য, প্লাস WP অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধন তোমার অনুপাত কতটুকু আছে মূলধন কাঠামোতে, ইনটু KP অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের খরচ, প্লাস WR অর্থাৎ রিটেন আর্নিংস বা তোমার সংরক্ষিত মুনাফার যে অনুপাতটা মূলধন কাঠামোতে আছে সেই পরিমাণ, ইনটু তোমার সংরক্ষিত মুনাফার তহবিল গঠন করার জন্য যেই ব্যয়টা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অংশের অনুপাত ইনটু তোমার ব্যয়ের পরিমাণ, এই সবগুলোকে একসঙ্গে যখন সমষ্টি করা বা যোগ করা হবে সেই টোটালটা হলো আমার WACC বা সামগ্রিক মূলধন ব্যয় বা গুরুত্ব প্রদত্ত ব্যয় বা ভার আরোপিত মূলধন ব্যয়, একই কথা, ঠিক আছে। এটাকে ভার আরোপিত মূলধন ব্যয় বলা হয়। পরীক্ষায় সিনোনিম থাকতে পারে, দেখা যাবে অঙ্ক পারো, সব কিছু জানা আছে, কিন্তু শব্দটা বুঝতে না পারার কারণে অঙ্কটা করতে পারছো না। ভার আরোপিত মূলধন ব্যয়, এই কারণে সবগুলো সিনোনিম সবসময় শিখে রাখতে হয়, ঠিক আছে, একই কথা WACC। এই চ্যাপ্টারের জন্য এই পর্যন্ত ছিল তোমার সূত্র, ঠিক আছে। আচ্ছা, WEটা হলো তোমার সাধারণ শেয়ার মূলধনের ভার বা অনুপাত, ওয়েটেড অফ ইকুইটি ক্যাপিটাল, ঠিক আছে, ওয়েটেড অফ ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি শেয়ার। তোমার যে সাধারণ শেয়ারে আমরা ব্যবহার করছি, কত পরিমাণ ব্যবহার করছি সেটার অনুপাত মূলধন কাঠামোতে, সেটা হলো WE। এই ছিল এই চ্যাপ্টারের সূত্রগুলো। কারো কোথাও বুঝতে সমস্যা হলে বলো, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ছেলেমেয়েরা, আজকে আমি সূত্র শেষ করলাম। এই সূত্রগুলো কমেন্টে ছবি তুলে পাঠাবো, সবাই বাসায় সূত্রগুলো সুন্দর করে খাতায় তুলে নেবে, ঠিক আছে, খাতায় তুলে তারপরে সূত্রগুলো শিখে ফেলবে। আর আমি যেটা করব, আগামী ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করব, ঠিক আছে। ম্যাথ যখন শুরু করব তখন যাতে সূত্র বুঝতে সমস্যা না হয়, বারবার বলে দিচ্ছি, সূত্রগুলো আগেই ভালো মতো শিখে ফেলবে। দেখো সূত্র বুঝতে কারো কোথাও প্রবলেম আছে কিনা, আমি তাহলে আবারও বুঝিয়ে দিচ্ছি। ছেলেমেয়েরা, সূত্র ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি?
আর আগেই বলেছি অনুধাবন দেখবে বইয়ে, যদি অনুধাবন জ্ঞানমূলকের প্রশ্ন না পেয়ে থাকো, যেটা পাচ্ছ না, আমি যে প্রশ্নগুলো দিয়েছি নাম্বারিং করা আছে সেই নাম্বারটা আমাকে ইনবক্স করবে যেটা পাবে না, ঠিক আছে? আমি চেষ্টা করব অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিতে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বারবার বলছি সূত্রগুলো ভালো মতো শিখবে, ঠিক আছে? না হলে অঙ্ক বুঝতে সমস্যা হবে। আগামী ক্লাসে আমরা ম্যাথ শুরু করব। আজকে যারা ক্লাসে ছিলে না চেষ্টা করবে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকার, ঠিক আছে? ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।